হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন্তন স্যার। আজকে কথা মতন আগের দিন আমরা পড়েছিলাম ওয়ার্ক ফর এনার্জির থিওরি এবং কলিশনের ভিডিওটা আশা করি আলাদা করে গেছে। তোমরা সেই থিওরি ক্লাসের পরে আজকে আমরা কথা মতো ওয়ার্ক ফর এনার্জির এমসিকিউ সলভ করব, যে ধরনের প্রবলেম কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে, ডাব্লিউবিজেই এবং জেই মেন্সে, এবং কিছু পিওয়াইকিউ আমরা আজকে দেখব। এবং আগের দিনের যে থিওরিটা আমরা করেছি এই থিওরির সাথে রিলেটেবল কিছু আসছে কিনা সেটাও দেখে নেওয়া যাক। তো চলো শুরু করি। দেখো, প্রথম যে প্রবলেমটা বলছে এটা হচ্ছে দ্য পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়াল টু 3ax কিউব মাইনাস 2bx স্কোয়ার, দ্য ফোর্স কনস্ট্যান্ট ইজ রিপ্রেজেন্টেড বাই। এবার এখানটায় দুটো কনসেপ্ট ব্লেন্ড করা আছে। কি কি? একটা হচ্ছে ফোর্সকে আমরা লিখতে পারি মাইনাস ডেল ইউ ডেল এক্স, যেটা পোটেনশিয়ালের কনসেপ্টে আমি শিখিয়েছিলাম। আর স্প্রিং এ আমরা শিখেছি এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তো সেখানটা এই কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তো ইন জেনারেল এটাকে ফোর্স কনস্ট্যান্ট বলা যেতে পারে। ওকে, তাহলে যদি আমি ইউ কে ডিফারেন্সিয়েট করি তাহলে ফোর্স পাবো, এবং ফোর্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে দেখো, যেহেতু এই ফোর্সটা ভেরিয়েবল ফোর্স কি করে বুঝতে পারছি? কারণ এক্স এর কিউব আছে, তো একবার ডিফারেন্সিয়েট করলে তার মধ্যেও এক্স থাকবে, মানে ফোর্স উইল বি আ ফাংশন অফ এক্স। দেখা যাক একবার ডিফারেন্সিয়েট করে কি দাঁড়াচ্ছে। ফোর্সটা হচ্ছে মাইনাস ডেল ডেল এক্স অফ ইউ। ইউ কত? ইউ হচ্ছে 3ax কিউব মাইনাস 2bx স্কোয়ার। এই হচ্ছে ফোর্সের ভ্যালু। তো যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কি আসবে? এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আসবে 9ax স্কোয়ার, 9ax স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 4bx, 4bx। এবার ইকুইলিব্রিয়াম কাকে বলে? ইকুইলিব্রিয়াম যেখানে যে কন্ডিশনে টোটাল নেট ফোর্স 0 হবে এবং নেট টর্ক 0 হবে। এটা তো ফোর্সের এক্সপ্রেশন। তার মানে আমরা দেখতে পাচ্ছি ফোর্স ইজ আ ফাংশন অফ এক্স, এবং এটা ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে যদি এর ভ্যালুটা 0 হয়। তাহলে এটা 0 অ্যাট ইকুইলিব্রিয়াম। ওকে, তো ইকুইলিব্রিয়ামে এক্স এর ভ্যালুটা কত, মানে এক্স এর কোন ভ্যালুর জন্য নেট ফোর্স 0 হয়। এখানটায় আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানটায় কোনো স্প্রিং আছে অথবা কোনো কনজারভেটিভ ফিল্ড আছে, যার জন্য একটা পোটেনশিয়াল এনার্জি আছে, যে পোটেনশিয়াল এনার্জিটা কিনা পজিশন বা কম্প্রেশন এর ওপর এক্স এর ওপর ডিপেন্ড করে। সেই পোটেনশিয়ালের থেকে আমরা ফোর্সের এক্সপ্রেশনটা বের করলাম, এবং আমরা দেখছি যে ফোর্সটা একটা ভেরিয়েবল ফোর্স যেটা কিনা পজিশনের ওপর ডিপেন্ড করে। তো কোন পজিশনের জন্য এই ফোর্সটা 0 হয়? তার আগেও 0 নয়, তার পরেও 0 নয়, কিন্তু কোনো একটা এক্স এর জন্য এই ভ্যালুটা নিশ্চয়ই 0 হবে। তো 0 হওয়ার জন্য এখানে কি হতে হবে? 9ax স্কোয়ার ইজ ইকুয়াল টু 4bx। তো এক্স এর ভ্যালু আসছে 4b বাই 9a। ওকে, 4b বাই 9a তে এটা 0 হয়। এবার ইন জেনারেল যদি স্প্রিং এর কথা ভাবি, আমরা এরকম পড়েছি এফ ইজ ইকুয়াল টু কে এক্স। ওকে, তাহলে যদি বলা হয় যে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে এফ বাই এক্স ডিভিশন। কিন্তু এখানটায় ফোর্সটা কনস্ট্যান্ট ফোর্স নয়, ভেরিয়েবল ফোর্স, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কি আমরা ডিভিশন করতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। ব্যাপারটা ঠিক যদি মোশনের সাথে তুলনা করি, আমরা যখন 9-10 মোশনের প্রবলেম করি তখন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনই ছিল। তো এই অ্যাক্সিলারেশন বের করার জন্য আমরা ভেলোসিটিকে টাইম দিয়ে ডিভাইড করে দিতাম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, আমরা পেয়ে যাচ্ছিলাম অ্যাক্সিলারেশন। কিন্তু যখনই ভেলোসিটিটা টাইমের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, অ্যাক্সিলারেশনটা টাইমের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, অর্থাৎ আমরা তখন কিন্তু আর ভেলোসিটিকে
ডিভাইড করতে পারবো না টাইম দিয়ে। তখন যদি ফাংশন ফর্মে থাকে তখন আমাকে ডিফারেন্সিয়েট করতে হয়। তাই এক্ষেত্রেও আমাকে ডিএফ ডিএক্স করতে হবে টু গেট দ্য ফোর্স কনস্ট্যান্ট। কেমন? তাহলে এখানটায় যদি এই ফোর্সটাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, ফোর্সটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াচ্ছে মাইনাস 18ax মাইনাস 18ax প্লাস 4b প্লাস 4b। ওকে, এবার f ইকুয়াল টু অ্যাকচুয়ালি ফর্মুলাটা ছিল মাইনাস কে এক্স, তো এখানটায় যদি মাইনাস কে লিখি তাহলে এটা প্লাস হয়ে যাবে আর ওইখানে মাইনাস আসবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 18a এক্স এর কোন ভ্যালুটা নেব? এক্স এর যে ভ্যালুটার জন্য অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে থাকে। কেন? কারণ আমি যখন লিখছি f ইকুয়াল টু কে এক্স, তার মানে আমার অ্যাপ্লাইড ফোর্স আর রিস্টোরিং ফোর্স এরা একে অন্যকে নালিফাই করে অবজেক্টটাকে ইকুইলিব্রিয়ামে রাখছে। তাহলে এক্স এর কোন ভ্যালু? এক্স এর ভ্যালু হচ্ছে 4b/9a। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 4b/9a আর মাইনাস 4b ছিলই, তাহলে আসছে এখানে ক্যান্সেলড আউট হলে 2, 8b minus 4b is equal to 4b। এই হচ্ছে আমার আনসার, 4b অপশন সি। দেখে নাও। ওকে, এরপরে চলে আসছি পরের প্রবলেমটায়। পরের প্রবলেমটা হচ্ছে এখানটায় দেখতেই পাচ্ছ যে একটা ইনক্লাইন্ড প্লেন আছে এবং এই ইনক্লাইন্ড প্লেনে কোশ্চেনটা হচ্ছে ইন দ্য ফিগার দ্য টু কমপ্লিট দ্য সার্কুলার লুপ হোয়াট শুড বি দ্য রেডিয়াস ইফ ইনিশিয়াল হাইট ইজ 5 মিটার। মানে এই হাইটটা বলে দেওয়া হয়েছে, এই হাইটটা হচ্ছে 5 মিটার, তাহলে এই রেডিয়াসটা কত? ভার্টিক্যাল সার্কেলের রেডিয়াসটা কত? এবার ভার্টিক্যাল সার্কেলের বটম মোস্ট পয়েন্টে যখন অবজেক্টটা পৌঁছচ্ছে তখন এখানকার যা পোটেনশিয়াল এনার্জি ছিল পুরোটা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হচ্ছে। অর্থাৎ এখানে যে কাইনেটিক এনার্জিটা সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি at the bottommost point is equal to potential energy at the topmost point। সেটা কত? পোটেনশিয়াল এনার্জিটা কত? পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে mgh। h এর ভ্যালু হচ্ছে 5 মিটার, h এর ভ্যালু হচ্ছে 5 মিটার। এবার কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা কি? কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি। তাহলে এই এম এম ক্যান্সেলড আউট হলো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক মিনিট, ভেলোসিটিটা আমরা বের করতে পারবো। ভার্টিক্যাল সার্কেল এর আগে পড়ানো হয়েছে, তোমরা প্লিজ সার্কুলার মোশনের যে ভিডিওটা সেটা একটু রেফার করতে পারো। সেখানে ইউনিফর্ম সার্কুলার মোশন এবং ভার্টিক্যাল সার্কুলার মোশন দুটোই পড়ানো হয়েছে। তো ভার্টিক্যাল সার্কুলার মোশনটা একটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন এবং সেখানে বটম মোস্ট পয়েন্টে মিনিমাম ভেলোসিটি হয় √5rg, টপমোস্ট পয়েন্টে ভেলোসিটি হয় √r(g)। ওকে, তো যদি মনে না থাকে বা জানা না থাকে তাহলে প্লিজ সার্কুলার মোশনে আমার যে ভিডিওটা আছে সেটা একবার রেফার করতে পারো। এখানে এম ক্যান্সেলড আউট হলো, হাফ, তাহলে সার্কেলের বটম মোস্ট পয়েন্টে ভেলোসিটি কত? √5rg। তো √5rg যদি স্কোয়ার করি কি আসবে? 5rg ইজ ইকুয়াল টু g ইন্টু 5। তাহলে এই 5 আর 5 কেটে যাচ্ছে, জি আর জি কেটে যাচ্ছে, তাহলে আর এর ভ্যালু থাকছে 2 মিটার। আর এর ভ্যালু হচ্ছে 2 মিটার, মানে অপশন বি হচ্ছে আনসার। তো এটা সিম্পল কনজারভেশন অফ এনার্জি এই কনসেপ্টটা লাগছে যে পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হচ্ছে এবং এখানটায় ভার্টিক্যাল সার্কেলের শুধু বটম মোস্ট পয়েন্টে ভেলোসিটির যে ফর্মুলাটা এটা যদি আমরা মনে রাখি তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে খুব কঠিন প্রবলেম কিন্তু
আসেনি। এর মানে নিয়ার পাস্টে যদি ভাবি যে লাস্ট 5 বছরে কি ধরনের প্রবলেম এসছে, হ্যাঁ কনসেপ্ট গুলো কাজে লাগছে। এগুলো ফান্ডামেন্টাল ক্লাসিক্যাল মেকানিক্স এর ফান্ডামেন্টাল, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মোমেন্টাম, কিন্তু খুব কঠিন ঘোরানো প্রবলেম কিন্তু সেভাবে এখনো দেখলাম না। পরের প্রবলেমটায় যাচ্ছি। এখানটায় বলা হচ্ছে দ্য স্পিড ভি রিচড বাই আ কার of mass m in traveling a distance x driven with constant power p is given by, তাহলে x এর জন্য সরি ভেলোসিটির এক্সপ্রেশন বের করতে হবে ইন টার্মস অফ x। ভেলোসিটি কিভাবে x এর উপর ডিপেন্ড করে এই জিনিসটা আমাদের বের করতে হবে, যেখানে কোয়েশ্চেনে প্রপারলি বলে দেওয়া হচ্ছে যে পাওয়ার কনস্ট্যান্ট। তো পাওয়ার যদি কনস্ট্যান্ট হয়, পাওয়ারের ওয়ার্ক পাওয়ার এনার্জির যে মূল ভিডিওটা, ওকে, যেখানে কলিশন ছাড়া যে পোর্শনটা পড়িয়েছি, সেখানে কিন্তু পাওয়ারের আন্ডারে আমরা কনস্ট্যান্ট পাওয়ার, কনস্ট্যান্ট ফোর্স হলে পাওয়ারের কি এক্সপ্রেশন এবং ভেরিয়েবল ফোর্সে পাওয়ারের কি এক্সপ্রেশন, এই জায়গাটা কিন্তু আমি ওখানটায় কমপ্লিটলি ডেসক্রাইব করেছিলাম। তো সেই জায়গাটা রেফার করতে পারো। পাওয়ারকে আমরা লিখতে পারি ফোর্স ইন্টু ভেলোসিটি, ফোর্স আর ভেলোসিটি ডট প্রোডাক্ট। ওকে, তো এখানে ইউনিডিরেকশনাল মোশন বলছে, ওয়ান ডাইমেনশনাল মোশন বলছে, তো সেই জন্য ফোর্স আর ভেলোসিটি সেম ডিরেকশনে আছে কনসিডার করলাম, এবং তার জন্য ডট প্রোডাক্টে কস থিটাটা কস 0 ডিগ্রি ধরে এগোচ্ছি। তো পাওয়ার ইজ ইকুয়াল টু, ফোর্সটাকে লেখা যেতে পারে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তারপরে আসছে ভেলোসিটি, এবং পাওয়ার কনস্ট্যান্ট কিন্তু ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট এরকম কোনো ইন্ডিকেশন অঙ্কে কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে কি করতে পারি, তাহলে এম অ্যাক্সিলারেশনকে লেখা যেতে পারে ডিভি ডিটি ইন্টু ভি। আমরা যদি বেসিক্যালি পাওয়ার, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এই জিনিসগুলো জানি, তাহলে এই অবধি যে কেউ প্রবলেমটা নিয়ে আসতে পারবে। এরপরে একটা জাস্ট হালকা টুইস্ট আছে অঙ্কটায়, বাকি অঙ্কটা কিন্তু খুব সোজা। কি টুইস্ট আছে, এই যে শুরুতেই আমি লিখে নিয়েছি যে ফোর্স সরি ভেলোসিটিকে পজিশনের ফাংশন হিসেবে আমাকে লিখতে হবে। আমার অবজেক্টিভটা ভুলে গেলে চলবে না। একটা এমসিকিউ এ আমি 40 সেকেন্ড 50 সেকেন্ডের বেশি ইনভেস্ট করতে পারবো না। ওকে, তো আমাকে মাথায় রাখতে হবে যে আমি কি চাই। আমি চাই ভেলোসিটিকে এক্স বা পজিশনের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে, ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে। তাহলে এইখানটায় যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি, সেখানটায় ভি আর ডিভি আছে, এরা দুজনে ভেলোসিটি, কোনো সমস্যা নেই। আমার সমস্যাটা হচ্ছে টাইম নিয়ে। কোয়েশ্চেনে টাইম দেওয়াও নেই, টাইম চাইও নেই। তাহলে কোনোভাবে এই টাইমটাকে যদি একটু এদিক ওদিক করা যায়। দেখো, মোশন পড়ার সময় এই ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করেছি, যে যদি ভেলোসিটিকে টাইমের ফাংশন হিসেবে দেওয়া থাকে, তাহলে ডিভিডিটি করে আমরা অ্যাক্সিলারেশন বের করতে পারি। কিন্তু যদি ভেলোসিটি পজিশনের ফাংশন হিসেবে থাকে, তখন আমাদেরকে চেইন রুল অ্যাপ্লাই করতে হয়। তো এখানেও কিন্তু ব্যাপারটা ঠিক তাই হবে, যে পাওয়ারকে আমরা লিখবো এম, যেটা ডিভিডিটি ছিল তাকে লিখতে পারি ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। ওকে, এবং তারপরে যে ভেলোসিটিটা ছিল থাকলো। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো ডিটি সেই রয়ে গেল, ডিটি কে তো তাড়াতে পারলাম না, কিন্তু আমরা তাড়াতে পারবো ডিটি কে। দেখো, এই ডিএক্স ডিটি আবার ভেলোসিটি। ওকে, এটাকে যখনই আমি এইভাবে লিখবো যে পি ইজ ইকুয়াল টু এম ভি ইন্টু ভি, ভি স্কোয়ার ডিভি সরি ডিভি ডিএক্স। দেখো, পুরো ইকুয়েশনটার মধ্যে টাইম কিন্তু আমি সরিয়ে দিলাম, টাইমকে সরিয়ে দিলাম। এবার এই জায়গাটায় দেখেই বোঝা যাচ্ছে যে একদিকে ভি কে রাখতে হবে, একদিকে এক্স কে রাখতে হবে, সো দ্যাট আমি একটা ফাংশন ডেভেলপ করতে পারি যেখানে ভেলোসিটি উইল বি এক্সপ্রেসড অ্যাজ আ ফাংশন অফ পজিশন। তাহলে ভি গুলোকে একদিকে রাখি, ভি স্কোয়ার ডিভি, আর পি বাই এম, একে নিয়ে কোনো চাপ নেই, কারণ পি এম দুজনেই কনস্ট্যান্ট।
আর ডিএক্সটা চলে যাচ্ছে পি এর ঠিক পাশে। ওকে, এবার যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কি দেখতে পাবো, ভি স্কোয়ার বাই 2, সরি ভি কিউব বাই 3, ভি স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে, অতএব এখানটায় ভি কিউব বাই 3 আসবে। আর এখানে পি আর এম কনস্ট্যান্ট ইন্টিগ্রালের বাইরে চলে আসলো, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। তো ভি ইজ ইকুয়াল টু 3টা ওইদিকে গেলে 3px, 3px বাই এম, এই পুরো জিনিসটার কিউব রুট, কারণ এখানে ভি কিউব ছিল। তো 3px বাই এম টু দি পাওয়ার 1/3, 3px বাই এম টু দি পাওয়ার 1/3। এই অঙ্কটাকে মোটামুটি ভালো একটা অঙ্ক বলা যায় জাস্ট এই স্টেপটার জন্য। ওকে, একদম ফান্ডামেন্টাল জিনিসের উপরেই অঙ্কটা আছে, কিন্তু যদি মোশনে অথবা পাওয়ারে এই ধরনের চেইন রুল অ্যাপ্লাই করে কোনো অঙ্ক কোনো কালে করা থাকে তাহলে করতে পারবে, আদারওয়াইজ 30-40 সেকেন্ডের মধ্যে একেবারে চেইন রুলটা মাথায় আসাটা হয়তো একটু মুশকিল হবে। অ্যাপার্ট ফ্রম দিস এই অঙ্কটাকেও কিন্তু কঠিন অঙ্ক বলা যায় না। ওকে, দেখি পরের প্রবলেমটা কি হচ্ছে। পরের প্রবলেমটা বলছে বল অফ মাস 2 কেজি, আমি ডেটাগুলো একটু মার্ক করে নিচ্ছি, অ্যান্ড অ্যানাদার অফ মাস 4 কেজি। তোমরা প্রবলেম পড়ার সময় এইভাবে মার্ক করে করতে পারো, তাহলে সুবিধাটা এই হয় যে যখন আমি অঙ্ক করতে যাব তখন অলরেডি ডেটাগুলো আমার কাছে মার্ক করা আছে। অনেক সময় প্রবলেম পড়ার পরে আবার ডেটা খুঁজতে হয় যদি একটু বড় প্রবলেম হয়। ওকে, তো দেখো, dropped together from a 60-meter tall building after a fall of 30 meters each towards the earth, অবশ্যই আর্থের দিকেই পড়বে। 30 মিটার নিচে নামার পর এদের কাইনেটিক এনার্জি গুলো কি হবে? তো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে একজনের যদি ভি হয়, মাস ধরলাম m1, আরেকজনের হচ্ছে m2, ভেলোসিটি ধরলাম v2। এইটা আমাকে বের করতে হবে, এটা বেসিক জিনিস। এবার মাস তো বলে দেওয়া আছে, ভ্যালু পুট করতে হবে। ভেলোসিটির কি হবে? ভেলোসিটি একটা হাইট থেকে যদি নিচে পড়ে তাহলে এই জায়গাটায় ভেলোসিটির জন্য ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো, দুজনের ইনিশিয়াল ভেলোসিটি 0, দুজনেই 30 মিটার নামছে, দুজনেই 30 মিটার নামছে, তার মানে হাইটটাও সমান, তাহলে দুজনের ভি স্কোয়ার সমান হবে, জি তো দুজনের জন্যই সেম। ওকে, তাহলে আমি এখানে বোকার মতন ভেলোসিটিটা বের করার চেষ্টাই করব না, কারণ এখানে এটা v1 v2 হবে না, বা বলতে পারি যে এখানে v1 আর v2 সমান, কারণ দুজনের ইনিশিয়াল ভেলোসিটি সেম, দুজনের জি সেম, আর দুজনে যতটা ড্রপ করছে সেটা দুটো ক্ষেত্রেই কত 30 মিটার, এইচ সেম, তাহলে ভেলোসিটি দুটোরই সেম হবে। তাহলে v1 ইজ ইকুয়াল টু v2। যদি এটা হয় তাহলে হাফ হাফ কাটলো, v1 স্কোয়ার v2 স্কোয়ার কাটলো, রেশিও দাঁড়াচ্ছে হচ্ছে m1:m2, এবং সেটাও হচ্ছে 2:4, মানে 1:2। তো অপশন সি হচ্ছে কারেক্ট। এইটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম, কিন্তু আমার মনে হয় যে যদি প্রবলেমটা পড়ে সলভ করতে হতো, এটা 30 সেকেন্ডের মধ্যে কিন্তু সলভ করার মতন একটা প্রবলেম। চলে আসছি পরের প্রবলেমটায়। A force F equal to minus k yi cap plus xj cap Newton, where k is a positive constant, acts on a particle moving in the xy plane। তাহলে এরকম একটা xy প্লেন আছে, সরি xy প্লেন আছে, এখানে একটা অবজেক্টকে মুভ করানো হচ্ছে কোথায়, starting from the origin the particle is taken along positive x-axis to a, 0। অরিজিন থেকে শুরু করে a, 0 তে নিয়ে আসা হচ্ছে, এই পয়েন্টটার কোঅর্ডিনেটস হচ্ছে a, 0। আর তারপর প্যারালাল টু y axis to the point a, a, এখানটায় a আছে, তাহলে এখানটায় নিয়ে আসা হচ্ছে a, a। ওকে,
এখানে ফোর্সটা আমাদেরকে বলে দেওয়া আছে। তাহলে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, টোটাল ওয়ার্ক ডান। তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে ফোর্সটা দেওয়া আছে, এই ফোর্সটা একটা ভেরিয়েবল ফোর্স। কেন? কারণ এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। এই যখন আমি লিখছি তখন এই ফোর্সটা ওয়াই এবং এক্স মানে পজিশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে এই অবজেক্টটা যখন এখানে, তখন ওর উপর যা ফোর্স কাজ করছে, যখন এখানে তখন কিন্তু আলাদা ফোর্স কাজ করবে। কেন? কারণ এই দুটো পজিশনে এক্স এর ভ্যালুটা আলাদা, এক্স এর ভ্যালুটা আলাদা হওয়ার জন্য ফোর্সটাও আলাদা আলাদা হবে। তো ভেরিয়েবল ফোর্স মানে আমি মাল্টিপ্লাই করতে পারবো না ডিসপ্লেসমেন্টের সাথে। টু গেট দ্য ওয়ার্ক ডান আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে প্রথম যে ওয়ার্ক ডানটা হচ্ছে 0 0 থেকে এ তে আনার জন্য, সেখানে আমি বলতে পারি যে ওয়ার্ক ডানটা হবে হচ্ছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, তো মাইনাস কে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। এটা এক্স অ্যাক্সিস বরাবর আসছে, তাই ডিএক্স আই ক্যাপ এটাকে আমি ছোট্ট একটা ডিসপ্লেসমেন্ট বা এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট বলে ধরে নিচ্ছি। কোথায় আসছে? আসছে 0,0 থেকে a,0 তে। এখানে একটা জিনিস বোঝার, যে যখন এক্স অ্যাক্সিস বরাবর ট্রাভেল করছে তখন ওয়াই এর ভ্যালুটা কিন্তু থ্রু আউট দ্য পাথ 0। দেখো ওয়াই শুরু হচ্ছে 0-তে, শেষও হচ্ছে 0-তে। ছবিতেও দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিস বরাবর যদি যাই তাহলে ওয়াই বরাবর আমার কখনো কোনো রকম ডিসপ্লেসমেন্ট আসছে না, তো ওয়াই এর ভ্যালু সবসময় 0 থাকছে। বেশ, ওয়াই এর ভ্যালু যদি 0 হয়, ওয়াই এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এই যে ওয়াই আই ক্যাপ এই জিনিসটা থাকে না, ওয়াই আই ক্যাপ এই জিনিসটা থাকে না। কারণ ওয়াই এর ভ্যালুটা কখনোই চেঞ্জ হচ্ছে না, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 0 আই ক্যাপ। তাহলে এখানটায় তাহলে লিখতে পারি মাইনাস কে এক্স জে ক্যাপ ডট ডিএক্স আই ক্যাপ, লিমিট যা ছিল 0,0 থেকে a,0। এবার জে ক্যাপের সাথে আই ক্যাপের ডট প্রোডাক্ট সবসময় 0 হবে, কারণ ফোর্সটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স নেই, কারণ এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের যে কম্পোনেন্টটা সেটা 0। আর তাহলে ফোর্সটা আমার রয়ে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এখান থেকে এই অবধি আসতে কোনো রকম আমাকে কাজ করতে হবে না, ওয়ার্ক ডান 0। কারণ যে ফোর্সটা এই এক্স অ্যাক্সিসের উপরে, তার এক্স কম্পোনেন্ট হচ্ছে 0। এবার চলে আসি যে সেকেন্ড পার্টটায়, অর্থাৎ যখন আমি a,0 থেকে a,a তে আসবো তখন আমাকে কতটা কাজ করতে হচ্ছে। তো একই রকম লজিক, যে যেহেতু ভেরিয়েবল ফোর্স আমি ইন্টিগ্রেট করব মাইনাস কে ইন্টু ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ ডট ডিওয়াই জে ক্যাপ। ওকে, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট, একটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট নিয়ে নিচ্ছি ডিওয়াই, ওয়াই অ্যাক্সিস বরাবর জন্য ডিওয়াই জে ক্যাপ। ওকে, সো মাইনাস কে, এখানটায় আমার কোন ফোর্সটাকে বেসিক্যালি দরকার, এক্স জে ক্যাপ এইটাকে দরকার। ওকে, আর ওয়াই এর ভ্যালুটা এখানটায় কত হচ্ছে, ওয়াই এর ভ্যালুটা এখানটায় ওয়াই এর ভ্যালু ধীরে ধীরে চেঞ্জ করছে, ওয়াই এর ভ্যালু 0 ছিল, আস্তে আস্তে এ হবে। আর এক্স এর ভ্যালুটা ওয়াই এর প্যারালাল যেহেতু যাচ্ছে, এক্স এর ভ্যালুটা এই জায়গাটায় কনস্ট্যান্ট আছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে এই লাইনে, এক্স এর ভ্যালু হচ্ছে এ। ওকে, তাহলে মাইনাস কে ওয়াই আই ক্যাপ, যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে মাইনাস কে ওয়াই আই ক্যাপ মাইনাস কে, এক্স এর ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে না আমরা লিখে দিতে পারি ডট ডি ওয়াই জে ক্যাপ।
ওকে, এবার এই ডট প্রোডাক্টটা দেখো আই ক্যাপের সাথে জে ক্যাপকে ডট প্রোডাক্ট করার কোনো মানে হয় না, ডট প্রোডাক্ট 0 আসবে। তো আমার দরকার কে এ মাইনাস কে এ জে ক্যাপ আর ডিওয়াই এর ইন্টিগ্রেশনটা হচ্ছে এ কমা 0 থেকে এ কমা এ তে, এ কমা 0 থেকে এ কমা এ তে। তাহলে কি দাঁড়াবে, এখানে দাঁড়াচ্ছে মাইনাস কে, আমি আবারও বলছি এই ফোর্সের এই কম্পোনেন্টটাকে আমি কনসিডার করবই না, কারণ এই ফোর্সটার সাথে ডিসপ্লেসমেন্টটা পারপেন্ডিকুলার, তাই ওয়ার্ক ডান 0 হবে, নো ওয়ার্ক ফোর্স যেটা বলে। ফোর্সের এই কম্পোনেন্টটা কিছু না কিছু কাজ করবে, সেটাই কত, মাইনাস কে এ, এটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে আসলো। ডিওয়াই এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে ওয়াই, ডিওয়াই এর ইন্টিগ্রেশন আসবে ওয়াই, জে ক্যাপ ডট জে ক্যাপ তো 1, তো এখানটায় লিমিট যদি পুট করি, ওয়াই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 থেকে এ অবধি হচ্ছে, তাই মাইনাস কে এ স্কোয়ার। ওকে, এখানটায় এ মাইনাস 0 আসবে, এ মাইনাস 0 হলে মাইনাস কে ইন্টু এ ইকুয়াল টু মাইনাস কে এ স্কোয়ার। ওকে, তাই অপশন সি হচ্ছে কারেক্ট, মাইনাস কে এ স্কোয়ার। দেখে নাও, চলে আসছি পরের প্রবলেমটায়। The potential energy of a certain spring when stretched through a distance s is 10 joule. The amount of work that must be done on this spring to stretch it through an additional distance s will be. প্রশ্নটার মানে হচ্ছে এইরকম একটা স্প্রিং আছে, একে যখন এস পরিমাণ টানা হচ্ছে, তাই করতে আমার 10 জুল কাজ করতে হয়। যদি এটাকে এস পরিমাণ না টেনে 2s পরিমাণ টানা হতো, তাহলে এক্সট্রা কত কাজ করতে হতো, এক্সট্রা আমাকে কত কাজ করতে হতো। এখন প্রশ্নটা হচ্ছে যে এক্সট্রা কাজ করার জন্য এই এক্সট্রা কাজটা কোথায় যাবে। আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমে পড়েছি যে এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, এবং যখনই আমরা কোনো একটা সিস্টেমের উপর কাজ করি, সেই সিস্টেমটার এনার্জি বাড়ে আর আমার এনার্জি কমে। ওকে, তাহলে তাহলে আগে দেখতে হবে যে এই 10 জুল এনার্জিটা যে আসলো, অর্থাৎ এই 10 জুল কাজ করতে হলো বাইরে থেকে স্ট্রেচ করার জন্য, এবং সেই জন্য ওই 10 জুল এনার্জি স্প্রিং এর মধ্যে স্টোরড হচ্ছে। তার মানে সোজা কথায় বলতে পারি হাফ কে এ স্কোয়ার, জেনারেলি ফর্মুলাটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এখানে এস বলা আছে তাই এস দিয়েই লিখছি, হাফ কে এ স্কোয়ার হচ্ছে 10 জুল। তাহলে এস এর পরিবর্তে যদি 2s পরিমাণ একে কম্প্রেস বা ইলংগেট করা হতো বা স্ট্রেচ করা হতো বা টানা হতো, তাহলে হাফ কে 2s হোল স্কোয়ার, তাহলে এনার্জিটা কত, হাফ কে 4s স্কোয়ার। এবার দেখো হাফ কে এ স্কোয়ার যদি 10 জুল হয়, হাফ কে এ স্কোয়ার যদি 10 জুল হয়, তাহলে এটা 4 টাইমস 10 জুল। এবার একটা জিনিস বোঝার, যে এই 40 জুল এনার্জি তখন স্টোরড হবে যদি আমি শুরুর থেকে একে স্ট্রেচ করি, কারণ এই 2s কিন্তু শুরুর থেকে আছে, কেমন। এবার যদি এটাকে আমি বলি যে না, আমার অলরেডি 10 জুল অ্যাপ্লাই করা আছে, অর্থাৎ এস পরিমাণ স্ট্রেচ করা আছে, তাহলে বাকি আরো কত জুল দিলে এটা 40 জুল হবে, তাহলে 10 জুল এনার্জি স্টোরড আছে। যদি 2s পরিমাণ টানি তাহলে 40 জুল এনার্জি স্টোরড হবে, তাহলে কত জুল এনার্জি দিতে হচ্ছে এই পজিশনটা অ্যাটেন্ড করতে গেলে, 30 জুল। ওকে, এই অঙ্কটা তোমরা ডেফিনিট ইন্টিগ্রাল দিয়েও করতে পারো, যে 0 টু s এর ক্ষেত্রে 10 জুল লাগছে, তাহলে s টু 2s এর ক্ষেত্রে কত জুল এনার্জি লাগবে। ওকে, সো এটা হচ্ছে 30 জুল। অপশন এ 17।
দেখে নাও। চলে আসছি পরের প্রবলেমটায়। এখানে আবার একটা পোটেনশিয়ালের এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। বলা হলো ইফ আর ইজ দ্য ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স এ অ্যান্ড বি are positive constants, U denotes potential energy, which is a function dependent on R as follows. ফাংশনটা হচ্ছে U is equal to A R to the power A by R to the power 10 minus B by R to the power 5. আমার মনে হয় সেকেন্ড বা থার্ড অঙ্কটা এই কনসেপ্টের উপরেই ছিল। The equilibrium distance between two atoms. ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, ইকুইলিব্রিয়াম কথাটার মানে হচ্ছে নেট ফোর্স জিরো, আর ডিস্টেন্স হচ্ছে আর ইকুয়াল টু হোয়াট। তাহলে প্রশ্নটা সহজ, অর্থ হচ্ছে আর এর কোন ভ্যালুর জন্য ফোর্স জিরো হয়। যদি এইভাবে প্রশ্নটা পড়ি তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে বের করে ফেলতে পারবো। আমাকে কি জানতে হবে? আমাকে শুধু জানতে হবে যে এফ force is equal to minus del u del r. ওকে, তাহলে দেখা যাচ্ছে যে যদি এই ডেল ডেল আর অফ ইউ এর ভ্যালুটা পুট করি a বাই r টু দি পাওয়ার 10 মাইনাস b বাই r টু দি পাওয়ার 5, তাহলে কি আসছে? মাইনাস a minus 10 r to the power minus 11, কারণ r to the power n এর এক্সপ্রেশন ডিফারেন্সিয়েশন করলে কি হবে? nx to the power n minus 1, n এখানে কত? -10, তাহলে -10টা উপরে আসলো আর r এর পাওয়ার কি হবে? -11, তার মানে 1/r to the power 11। সরি, এখানটা আর মাইনাস হবে না, নিচে লিখলে আর মাইনাস হবে না। ওকে, মাইনাস একই রকম ভাবে -5a, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 5b বাই r to the power 6। ওকে, তো ফোর্সের ভ্যালুটা যদি আমাকে জিরো করতে হয় অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা কখন লিখতে পারি? অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম। ওকে, কারণ ইকুইলিব্রিয়ামে ফোর্সের ভ্যালু নেট ফোর্স হয় জিরো। তাহলে এটা বলা যেতে পারে যে 5b বাই r টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 10a বাই r টু দি পাওয়ার 11। তাহলে এখানে জিরোটা আরেকবার লিখে ফেলেছি। তাহলে r টু দি পাওয়ার 5, যদি r টু দি পাওয়ার 11টাকে লেফট সাইডে নিয়ে আসি, ইজ ইকুয়াল টু 2a বাই b। 10 আর 5 কাটলে এখানটা 2 থাকবে, 2a বাই b। তাহলে r এর ভ্যালুটা কি আসবে? r এর ভ্যালুটা আসবে হচ্ছে 2a বাই b হোল টু দি পাওয়ার মাইনাস, সরি, হোল টু দি পাওয়ার 1/5। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি হলো, যে পোটেনশিয়াল যে এক্সপ্রেশনটা দেওয়া আছে পোটেনশিয়ালের, সেখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করে ফোর্সের ভ্যালুটা বের করলাম। ইকুইলিব্রিয়ামে ফোর্সের ভ্যালু জিরো হয়, তাহলে যেহেতু ফোর্সও পজিশনের উপর ডিপেন্ড করে, তাই আমরা দেখে নিচ্ছি যে আর এর কোন ভ্যালুটার জন্য এটা জিরো হয়, নেট ফোর্স জিরো হয়, অর্থাৎ সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো 2a বাই 5 হোল টু দি পাওয়ার 1, 2a বাই b হোল টু দি পাওয়ার 1/5। অপশন বি হচ্ছে কারেক্ট রেসপন্স। ওকে, চলো চলে আসি পরের প্রবলেম। এখানটায় বলছে আ বক্স ইজ মুভড
along a straight line by a machine delivering constant power. আবার পাওয়ারের অঙ্ক, the distance moved by the body in time t is proportional to, তার মানে পাওয়ার কনস্ট্যান্ট বলা আছে এবং ডিস্টেন্স মুভড বাই দ্য বডি ইন টাইম টি অর্থাৎ এক্স অ্যাজ এ ফাংশন অফ টাইম, এটা জানতে চাওয়া হয়েছে যে ফাংশনটা কি, এক্স টাইমের উপর কিভাবে ডিপেন্ড করে, বা প্রপোর্শনালিটি, যদি ফাংশনটা পেয়ে যাই তাহলে প্রপোর্শনালিটি ফ্যাক্টরটা বের করাই যাবে। তাহলে পাওয়ারকে আমরা লিখতে পারি ফোর্স ডট ভেলোসিটি, সেম ডিরেকশনে হলে ফোর্স ইনটু ভেলোসিটিও লেখা যেতে পারে, এফ ভি cos 0 এর ভ্যালু 1, সো এফ মাল্টিপ্লাইড বাই ভি। এবার ফোর্সকে আবার লেখা যেতে পারে মাস ইনটু অ্যাক্সিলারেশন, তারপর ভেলোসিটি রইল যেমন ছিল, মাস ইনটু অ্যাক্সিলারেশনকে লেখা যেতে পারে ডিভি ডিটি ইনটু ভি। এখন এখানে আমাকে টাইম রাখতে হবে কারণ টাইমের সাথেই ফাংশনটা চাই, তাহলে আমি আর এখানটায় চেন রুল কিন্তু অ্যাপ্লাই করব না। ওকে, আগে চেন রুলটা অ্যাপ্লাই করছিলাম যাতে টাইমকে এলিমিনেট করা যায়, এখন টাইমকে এলিমিনেট করব না। আরেকটা কি জিনিস ছিল এক্স, সেই জিনিসটাকে আমি এখনো পাইনি, কিন্তু ভেলোসিটির মধ্যে এক্স লুকিয়ে আছে, ভেলোসিটি ইজ ডিএক্স ডিটি। তো আমি যদি ভেলোসিটির সাথে টাইমের একটা রিলেশন বের করতে পারি, তারপরে যদি ভেলোসিটিকে ডিএক্স ডিটি ভাবে লিখি, তারপর টিটাকে উল্টো দিকে পাঠিয়ে ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স অ্যাজ এ ফাংশন অফ টাইম পাওয়া যেতে পারে। এই হচ্ছে মূল চিন্তা ভাবনা। তো দেখা যাক কি দাঁড়ায়। এখানে পি বাই এম ডিটিটাকে অন্যদিকে পাঠিয়েই দিই, তাহলে ভি ডিভি থাকবে, বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পি বাই এম ইন্টিগ্রেশনের বাইরে আসলো, ডিটির ইন্টিগ্রেশনে টি আসবে, ভি ডিভি, ভি ডিভি ইন্টিগ্রেশন করলে কি আসবে ভি স্কোয়ার বাই 2। তাহলে ভি ইজ ইকুয়াল টু 2pt বাই এম, এটার রুট, 2pt বাই এম এটার রুট। এবার ভেলোসিটিকে আমরা লিখতে পারি, কারণ ভেলোসিটির সাথে তো এক্সপ্রেশন চাইনি, চাইছে পজিশনের সাথে বা ডিসপ্লেসমেন্টের সাথে, তাহলে ভেলোসিটিকে লেখা যেতে পারে dx dt, dx dt is equal to root under 2pt by m, তাহলে dx is equal to root under 2pt by m into dt, এটার ইন্টিগ্রেশন করা যেতে পারে, ইন্টিগ্রেশন করলে লেফট সাইডে আমি এক্স পেয়ে যাব, এটাই দরকার ছিল, রাইট সাইডে আমি টি এর ফাংশনে কিছু একটা পাবো, সেটাই চাই। কিভাবে ইন্টিগ্রেশনটা দেখতে যতটা ভয়ঙ্কর লাগছে সেরকম কিছু না, কারণ পি আর এম তো কনস্ট্যান্ট, তাই রুট আন্ডার 2p বাই এম এটা বাইরে চলে আসলো, পড়ে থাকলো রুট টি, রুট টির অর্থ হচ্ছে টি টু দি পাওয়ার হাফ, টি টু দি পাওয়ার হাফ ডিটি ইন্টিগ্রেশন কি হবে টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, মানে টি টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান করলে কি হচ্ছে 3/2 বাই 3/2, তাহলে বাই 3, 2টা আসছে ওপরে। ওকে, তো এখানটায় দেখো এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট, যেটা আমি এই এরকম ইয়েলো মার্ক করছি, শুধুমাত্র টি ভেরিয়েবল, কারণ পাওয়ার কনস্ট্যান্ট কোয়েশ্চেনে বলা আছে, মাস ক্লাসিক্যাল মেকানিক্সে কনস্ট্যান্ট ধরা হয়, ফোটন টোটন নিয়ে আসলে হবে না, ওটা ক্লাসিক্যাল মেকানিক্সের জিনিস নয়। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্সের ডেভেলপমেন্টের সময় ফোটন ছিল না, আবার কমেন্টে এইসব চলে আসে, না স্যার ফোটনের মাস তো চেঞ্জ হয়, রেস্ট মাস এত, মুভিং মাস এত, ক্লাসিক্যাল মেকানিক্স পড়াচ্ছি। আচ্ছা, এক্স is proportional to t to the power 3/2. Okay, x is proportional to t to the power 3/2. দেখো c, okay, 32c
x is proportional to t to the power 3/2। আচ্ছা, এই অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে যারাই দেখছো, এই অবধি যারা দেখেছো, তাহলে তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। যে একজন যারা মনে করছো না ঠিকঠাক পড়াচ্ছে, ভাল লাগছে, কনসেপ্টটা বুঝতে পারছি এবং WBJEE লেভেলের জিনিসপত্র পড়ানো হচ্ছে, তো ক্লাসটা তোমরা কন্টিনিউ করছো। আরেকটা ক্যাটাগরি আমার ভিউয়ার এরকম হতে পারে যে দেখি কোথায় কোন একটা ভুল কিছু বললো বা এরকম কিছু কথা পাওয়া যায় কিনা, তাতে একটা কমেন্ট করা যাবে। ওকে, তো এখন অব্দি যা ট্রেন্ড চলেছে, তো পরের ক্যাটাগরিটাকে নিয়ে আমার কিছু বলার নেই। প্রথম ক্যাটাগরি যারা তোমরা এই অবধি এখনো দেখেছো, তো শুরুর থেকে মানে মোশন ইন 1D থেকে ওয়ার্ক ফর এনার্জি, এখান থেকে কিন্তু আমরা মোটামুটি ভাবে 30% ওয়েটেজ যে কোনো এক্সামে এক্সপেক্ট করতে পারি। 30%, অ্যাটলিস্ট 30% ওয়েটেজ আমরা যে কোনো এক্সামে এক্সপেক্ট করতে পারি। এবং ইলেকট্রোডায়নামিক্স থেকে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে শুরু করে একদম ইএম ওয়েভ পর্যন্ত, এখানেও 35% ওয়েটেজ আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে যদি এখানে 60 to 70% চলে আসে, ওকে, তাহলে কিন্তু তোমরা, আর এই জায়গাটা যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু তোমরা মোটামুটি একটা ভালো র্যাঙ্ক সিকিউর করতে পারবে। এবং এই জায়গাটা সিকিউরড হলে যেটা সুবিধা, যে রিমেইনিং পোর্শনটা এসএইচএম বুঝতে তোমার অসুবিধা হবে না যদি ক্লাসিক্যাল মেকানিক্সে ওয়ার্ক ফর এনার্জির কনসেপ্ট এবং ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এইগুলো ভালো করে বোঝা থাকে। কেমন? যদি এসএইচএম বুঝতে অসুবিধা না হয়, ওয়েভ বুঝতে অসুবিধা না হয়, তাহলে সেই কনসেপ্টটা আবার ইন্টারফিয়ারেন্স অর্থাৎ ওয়েভ অপটিক্সে অনেকটা কাজে লাগবে। রে অপটিক্স আমি দেখেছি বাচ্চারা খুব একটা ডিফিকাল্টি ফেস করে না, কারণ এর অনেকটাই তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসছো, তারপরে একটু অ্যাডভান্স স্টাডি দরকার। কিছু প্রবলেম, টিপিক্যাল প্রবলেম হয়, লেন্স মিরর কম্বিনেশন হয়, আমরা আস্তে ধীরে সেগুলো ডিসকাস করব, আমাদের নতুন কোর্সও লঞ্চ করা হবে। তো এর পরের যে সেগমেন্টটা, সেটা কিন্তু খুব একটা কঠিন নয়। তো আমি বলবো যে সময় নিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স এবং ইলেকট্রোডায়নামিক্স এর কনসেপ্টটা যদি তোমরা ভালো করে ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু বাকি রাস্তাটা স্মুথ হবে। ওকে, তো এখন তাড়াহুড়ো করার কোনো মানে হয় না। এখন সঙ্গে থাকো, যে পেসে যাচ্ছি সেই পেসে ফলো করো। কোনো ভালো বই, আমাদের স্টাডি মেটেরিয়াল যা ডিপিপি যাচ্ছে, এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, এবং বারবার করে নিজেকে ক্রস চেক করো যে যে জিনিসটা বুঝলাম তারপর আমি নিজে থেকে এমসিকিউজ প্রবলেম সলভ করতে পারছি কিনা। কোন প্রবলেম? 5 বছরের পিওয়াইকিউ এবং যে কোনো স্ট্যান্ডার্ড মডিউল হতে পারে, সেটা আমাদের ডিপিপি হতে পারে। যে কোনো স্ট্যান্ডার্ড যেটা আননেসেসারি কঠিন বানানো হচ্ছে, এরকম কিছুতে যাওয়ার দরকার নেই। বা র্যান্ডাম যে কোনো প্রবলেম দেওয়া হচ্ছে, সেগুলোতে মনোযোগ দেওয়ার দরকার নেই। যে প্রবলেম সেটগুলো রিসার্চ করে বানানো, যে এই ডিফিকাল্টি লেভেলটা মেনটেন করা হচ্ছে, সেই ধরনের প্রবলেম সেট দেখো। যদি নিজের থেকে করতে পারো তাহলে তোমার প্রিপারেশন একদম ঠিক আছে। এবং এই ক্লাসিক্যাল মেকানিক্সের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এরপর সেন্টার অফ মাস আর রোটেশনাল ডায়নামিক্স হলেই মোটামুটি ক্লাসিক্যাল মেকানিক্স একটা জায়গায় চলে আসবে। তারপর কিন্তু আমরা ইলেকট্রোডায়নামিক্স শুরু করব এবং মাঝে মধ্যে আমরা কখনো থার্মোডায়নামিক্স, কখনো সিম্পল হারমোনিক মোশন, হ্যাঁ, মডার্ন ফিজিক্স, এই কিছু কিছু টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করব। ওকে, তো তোমরা তখনই বুঝতে পারবে যে মডার্ন ফিজিক্স কিন্তু অনেক স্মুথলি হয়ে যাবে বা রে অপটিক্স অনেক স্মুথলি হয়ে যাবে। তো ওইভাবে ভাবার দরকার নেই যে এখনো যদি আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ি, আমরা ডাব্লিউবিজির জন্য কবে সিলেবাস শেষ করব। পরের দিকে কিন্তু স্পিডটা অনেকটাই বাড়ানো যাবে। ওকে, কিন্তু এখন কনসেপচুয়ালি সাউন্ড হওয়াটা ভীষণভাবে জরুরি। তো আমার কথাগুলো যদি ঠিকঠাক মনে হয় এবং পড়ানোটা যদি ঠিকঠাক লাগে, তাহলে প্লিজ শেয়ার করো আমাদের, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে বলো যে আর কি করলে আমরা আরেকটু ভালোভাবে তোমাদের পাশে থাকতে পারবো, আরেকটু ভালো সাপোর্ট দিতে পারবো। ওকে, তো আর সময় নষ্ট না করে পরের প্রবলেমটায় যাচ্ছি। পরের প্রবলেমটায় দেখো, এটা 2021-এ এসছে এই প্রবলেমটা। এখানটায় বলছে ব্লক অফ মাস m slides with a speed v on a frictionless table towards
another stationary block of mass m. A massless spring with spring constant k is attached to the second block as shown in the figure. Second block এ আরেকটা spring লাগানো আছে. The maximum distance the spring gets compressed through is, স্প্রিংটা কতটা compressed হবে. এই অঙ্কটায় না এই ফ্রিকশনলেস কথাটা অঙ্কটাকে বেশ জটিল করেছে. কেন? কারণ ফ্রিকশনলেস হওয়ার জন্য যখনই স্প্রিংটা গায়ে গিয়ে ধাক্কা মারবে এই সেকেন্ড ব্লকটা পিছন দিকে পেছোতে শুরু করবে. এই সেকেন্ড ব্লকটা যদি এখানটা একটা দেওয়ালের সাথে লাগানো থাকতো অঙ্কটা খুব ইজি হতো. তখন আমি বলতাম যে এর কাছে যা কাইনেটিক এনার্জি আছে পুরো কাইনেটিক এনার্জিটা স্প্রিং এর মধ্যে ট্রান্সফারড হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার. কোনো সমস্যা ছিল না. কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, যখন আমার এই ডান দিকটা ওপেন থাকছে তখন এই স্প্রিংটা গায়ে ফার্স্ট ব্লকটা লাগার পরেই পুরো সিস্টেমটা একটা ভেলোসিটিতে মুভ করছে. আর যখন পুরো সিস্টেমটা একটা ভেলোসিটিতে মুভ করে তখন আমরা তাকে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলি. দেখো অঙ্কটা কোথাও কলিশন, ইনইলাস্টিক কলিশন এই ধরনের কোনো টার্ম খুঁজে পাচ্ছ না, কিন্তু পুরো অঙ্কটা দাঁড়িয়ে আছে এইটার ওপর যে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারি কিনা যে এটা একটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের প্রবলেম. ওকে, তো যেহেতু ফ্রিকশন নেই অর্থাৎ থামানোর কেউ নেই এবং পিছনে রিজিড কোনো সাপোর্ট নেই, তাই যখনই ফার্স্ট ব্লকটা স্প্রিং এ লাগবে তখন পুরো সিস্টেমটা একসাথে মুভ করতে শুরু করবে. ইনিশিয়ালি এর ভেলোসিটি কম হবে, ফাইনালি এরা দুজন সেম ভেলোসিটি অ্যাটেইন করবে. ফাইনালি সেম ভেলোসিটি অ্যাটেইন যখন করছে তার মানে স্প্রিংটা আর কম্প্রেসড হতে পারছে না. ভালো করে এই জায়গাটা আরেকবার বোঝো. যখনই এই ব্লকটা এসে স্প্রিংকে টাচ করলো স্প্রিং খানিকটা কম্প্রেসড হলো আর সেকেন্ড ব্লকটাও চলতে শুরু করলো, কিন্তু সেকেন্ড ব্লকের ভেলোসিটি ফার্স্ট ব্লকের চেয়ে কম, তাই ফার্স্ট ব্লক আরেকটু এগিয়ে আসার চেষ্টা করবে, স্প্রিংটাকে আরেকটু কম্প্রেস করবে. স্প্রিংটা তাহলে ধীরে ধীরে কম্প্রেসড হচ্ছে এবং এদের দুজনের ভেলোসিটির মধ্যে যে ব্যবধানটা ছিল, যে ডিফারেন্সটা ছিল, সেই ডিফারেন্সটা আস্তে আস্তে কমতে থাকবে. কারণ স্প্রিং যত কম্প্রেস করবে ওইদিকে ঠেলার, অপোজিট ডিরেকশনে ঠেলার প্রবণতাটা বাড়বে. তাহলে সেই পুশটা খেয়ে এই সেকেন্ড মাসটার ভেলোসিটি আবার বাড়তে থাকবে. ওকে, আর ফার্স্ট ব্লককেও খানিকটা হলেও রেজিস্ট করছে কারণ এর একটা ইনার্সিয়া থাকবে. তো দুজনের মধ্যে যে ভেলোসিটির অন্তরটা ছিল সেটা ধীরে ধীরে কমবে এবং ফাইনালি এদের দুজনের মধ্যে ভেলোসিটির মধ্যে কোনো তফাৎ থাকবে না এবং দুটো অবজেক্ট সেম ভেলোসিটি নিয়ে মুভ করবে. তাহলে এটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন. এখন প্রশ্ন হচ্ছে যদি এটা আমি জানলামও যে এটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, তাহলেই বা আমি কি করে বলবো যে স্প্রিংটা কতটা ম্যাক্সিমাম কম্প্রেসড হবে? এখানে লাগবে এনার্জি কনজারভেশনের ল. কিরকম না, যেহেতু পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন তাহলে কিছু এনার্জি লস হচ্ছে, অর্থাৎ আগেও তো একটা ব্লক মুভিং ছিল একটা রেস্টে ছিল, তার মানে কাইনেটিক এনার্জি ছিল সিস্টেমটায়, তারপরে দুজনে মিলে মুভ করছে, তাহলে কলিশন হওয়ার পরেও সিস্টেমটার মধ্যে একটা কাইনেটিক এনার্জি আছে. কিন্তু যেহেতু অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক কলিশন, তাই আগের এনার্জির থেকে পরের এনার্জিটা কম, কাইনেটিক এনার্জি লস হয়েছে. কাইনেটিক এনার্জির যে লস হয়েছে এই লস্ট কাইনেটিক এনার্জিটা গেল কোথায়? লস্ট কাইনেটিক এনার্জিটা স্প্রিং এর মধ্যে স্টোরড হচ্ছে, আর কোনো জায়গায় এনার্জি যাওয়ার কোনো জায়গা নেই. তাহলে যদি আমি কনজারভেশন অফ এনার্জি ভাবি তাহলে লস ইন কাইনেটিক এনার্জি is equal to half mv square, sorry, half kx square. স্প্রিং এর মধ্যে এই এনার্জিটা স্টোরড হচ্ছে. ওকে, ব্যাস. এরপরে তো সিম্পল অ্যালজেব্রা, ফর্মুলা জানলে ভালো, না জানলে ডিরাইভ করতে সময় নষ্ট হবে. আমরা কলিশনের যে আমাদের ক্লাসটা ছিল সেখানটায় পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে লস ইন কাইনেটিক এনার্জির যে এক্সপ্রেশনটা সেটা আমরা বের করেছিলাম, সেটা কি ছিল?
হাফ ইন্টু প্রোডাক্ট বাই সাম, মাসের প্রোডাক্ট দুটো মাসই এম বাই সাম দুটো মাসের সাম ইন্টু ভেলোসিটি ডিফারেন্সের স্কোয়ার। একটার ভেলোসিটি ভি ছিল আর একটার ভেলোসিটি ছিলই না, জিরো ছিল, রেস্টে ছিল। এইটা হচ্ছে লস ইন কাইনেটিক এনার্জি, এবং এই এনার্জিটা কি হচ্ছে না স্প্রিং এর মধ্যে স্টোর হচ্ছে। স্প্রিং এ এনার্জি স্টোর যেটা ছিল হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানটায় কি দাঁড়াচ্ছে, দুদিকের হাফ কাটলো, দুদিকের হাফ কাটলে এখানে এম আর এই এম কাটলো, এম বাই টু ইন্টু ভি স্কোয়ার is equal to kx square. Therefore, x square is equal to mv square by 2k. So x is equal to root under m by 2k into v. Okay, both side root করলে x পেয়ে যাব, root under m by 2k into v. Root under m by 2k into v. Option B is the correct one. Okay, দেখে নাও। এই অঙ্কটায় কিন্তু এই সলিউশনটা দেখে কিছুই মনে হবে না, মনে হতে পারে যে এই জিনিসটা কোত্থেকে আসলো, এবং সেটার জন্য এটা বোঝা দরকার যে এটা একটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। দেখে নাও। চলে আসছি পরের প্রবলেমে। দ্য অ্যাক্সিলারেশন, এটাও 2021-এর প্রবলেম। দ্য অ্যাক্সিলারেশন ভার্সেস ডিস্টেন্স গ্রাফ ফর আ পার্টিকল মুভিং with initial velocity 5 meter per second is shown in the figure. The velocity of the particle at x equal to 35. 35 মানে ফাইনাল ভেলোসিটিটা জিজ্ঞেস করেছে। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 5, ফাইনাল ভেলোসিটি কত এটা বের করতে হবে। ওকে, তো এখান প্রথমে মাথায় আসতে পারে যে আচ্ছা স্যার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s করলেই তো হয়, অ্যাক্সিলারেশন পেয়ে যাব, এস দেওয়া আছে। কিন্তু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এই ফর্মুলাটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য। অ্যাক্সিলারেশন কি কনস্ট্যান্ট থাকছে এখানে? একদমই না। এবং অ্যাক্সিলারেশনের যদি টাইমের সাথে ভেরিয়েশনটা ভাবতে চাই, তাহলে এতটা সহজ কার্ভও আসবে না, কারণ তোমার পজিশন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের পজিশন হাইপারবোলিক আসবে, প্যারাবোলিক আসবে। ওকে, তাই এটাকে আর কিভাবে করা যায় এটা দেখতে হবে। সচরাচর কিন্তু আমরা এ ভার্সেস এক্স গ্রাফ দেখতে পারি না। আমরা কি দেখতে পারি? আমরা দেখি জেনারেলি ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ দেখি জেনারেলি। এটা কিন্তু খানিকটা অভিজ্ঞতা থাকতে হবে, মানে যদি আমি 8-10 বার এই ধরনের প্রবলেম করে থাকি তাহলে এই জিনিসটা মাথায় আসা সম্ভব। আর এই ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফের আন্ডারে যে এরিয়াটা, এই এরিয়াটাই ডিনোট করে ওয়ার্ক ডান, কারণ ওয়ার্ক ডান ইজ ইন্টিগ্রাল ওভার এফ ডট ডিএক্স। ইন্টিগ্রেশন মানে তো এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই জিনিসটা আমি থিওরি ক্লাসে বুঝিয়েছিলাম যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার এফ ডট ডিএক্স। কিন্তু অ্যাক্সিলারেশন দেওয়া আছে, আমি হঠাৎ করে ফোর্স নিয়ে ভাবলাম কেন, এটা কিন্তু অভিজ্ঞতার ব্যাপার। আদারওয়াইজ আরেকটা লেন্দি প্রসেস হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই প্রসেসটা অনেক বেশি ইজি হবে। তো আমরা যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা ফাইন্ড করতে চাই, তাহলে ওয়ার্ক ডানটা আসছে হচ্ছে এখানটা একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি, এখানটা একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। ট্রাপিজিয়ামের জন্য ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস। কত সাম অফ দ্য প্যারালাল সাইডস? এটা 5, এটা 10 মানে 15, আর ইন্টু হাইট কত 20। ওকে, প্লাস রেক্ট্যাঙ্গেলে কত হচ্ছে, এইটা হচ্ছে 15, এটা হচ্ছে 10, তাহলে 15 ইন্টু 10। ওকে, কিন্তু আমি এটাকে কি ওয়ার্ক ডান বলতে পারি? বলতে পারতাম যদি এটা এফ এক্স গ্রাফ থাকতো, কিন্তু এটা তো এ এক্স গ্রাফ। তাহলে
একটু ভাবো যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, ফোর্স আর মাসের ফোর্স আর অ্যাক্সিলারেশনের মধ্যে কি রিলেশন? ফোর্স আর অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন হচ্ছে F ইকুয়াল টু ma। তাহলে যদি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান হয়, ইন্টিগ্রাল ওভার এফ ডট ডিএক্স, এটা যদি ওয়ার্ক ডান হয়, তাহলে ফোর্সকে লেখা যেতে পারে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, যেখানে মাসটা তো কনস্ট্যান্ট থাকবে ক্লাসিক্যাল মেকানিক্স জন্য। তো মাস বাইরে আসলো, ইন্টিগ্রাল ওভার এ ডিএক্স ইকুয়াল টু ওয়ার্ক ডান। তাহলে ইন্টিগ্রাল ওভার এ ডিএক্স আমাকে কি দেয়? ইন্টিগ্রাল ওভার এ ডিএক্স দেয় ওয়ার্ক ডান পার ইউনিট মাস। যদিও ফিজিক্সে এই কোয়ান্টিটিটার কোনো নাম দেওয়া হয়নি, কিন্তু ইন্টিগ্রাল ওভার এ ডিএক্স এটা দেয় হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট মাস। তাহলে আমি যদি এটা ইন্টিগ্রেশন করি কি পাবো? ইন্টিগ্রেশন মানে এরিয়া বের করলে কি পাবো? এর এরিয়াটা দেবে হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট মাস। ওকে, আচ্ছা, তো ওয়ার্ক ডান পার ইউনিট মাস ইকুয়াল টু 1 বাই মাস ইন্টু ওয়ার্ক ডান কে বলা যেতে পারে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওয়ার্ক এনার্জি থিওরেম তো তাই বলে। তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে এম কমন নিয়ে এম এর সাথে কেটে যাচ্ছে, একটা হাফ কমন নেওয়া যায়, হাফ কমন নিলে পড়ে থাকবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওয়ার্ক ডান পার ইউনিট মাসটা কত বেরিয়েছিল আমাদের? ওয়ার্ক ডান পার ইউনিট মাস বেরোচ্ছে এখানটায় 150, 150 প্লাস এখানটায় কত আসছে 300, মানে 450। ওকে, তো ওয়ার্ক ডান পার ইউনিট মাসে আমরা লিখে দিচ্ছি 450, আর তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 900, দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার বের করতে হবে, ফাইনাল ভেলোসিটি বের করতে হবে। ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার ছিল হচ্ছে 5, 5 এর স্কোয়ার হচ্ছে 25। তো ভি স্কোয়ার উইল বি রুট আন্ডার 925, 925। এবার 925 এ রুট করলে অপশনস তো 30-র ওপরে আসা উচিত, কিন্তু অপশন না 30-র উপর তো দেখতে পাচ্ছি না। তাহলে ক্যালকুলেশনটা একবার দেখে নি। হাফ ইন্টু 5 ইন্টু 5 প্লাস হাফ, তো এখানটায় হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস 5 আর 10-এ 15, হাইট হচ্ছে 20 অব্দি ঠিক আছে। রেক্টাঙ্গেলে এটা 15। আচ্ছা, এটা ছিল 10, আমি ভুল করে এটাকে 20 লিখেছি, তো এই জায়গাটা একটু কারেক্ট করতে হবে। 15 ইন্টু 10, 15 ইন্টু 10, তার মানে আরো 150 অ্যাড হবে, আর এখানটায় আসবে হচ্ছে 300। তো যদি 300 হয়, এখানটায় আমরা ওয়ার্ক ডান পার ইউনিট মাস লিখবো 300, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 600। ওকে, 600 প্লাস 25 উইল বি 625। তো এটা আসবে রুট আন্ডার 625, যেটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। সো অপশন সি হচ্ছে কারেক্ট, 25 মিটার পার সেকেন্ড। দেখে নাও। চলে আসছি পরের প্রবলেমে। A uniform rope of length 4 meter and mass 0.4 kg is held on a frictionless table. এটা একটা ফ্রিকশনলেস টেবিল ধরলাম, এর উপর একটা চেন বা রোপ এরকম ভাবে ঝুলছে। তো যে পোর্শনটা ঝুলছে তার লেন্থ হচ্ছে 0.6 মিটার, 0.6 মিটার। ওকে, তো
কোয়েশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ক ডান টু পুল দ্য হ্যাঙ্গিং পার্ট অফ দ্য রোপ অন দ্য টেবল ইজ, যদি এই হ্যাঙ্গিং পার্টটাকে আমি ওপরে লিফট করতে চাই তাহলে কত কাজ করতে হবে? যে কোনো জিনিসকে ওপরে লিফট করতে গেলে গ্র্যাভিটির এগেনস্টে কত কাজ করতে হয়? mgh। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এই পোর্শনটার মাস কত? যদি 4 মিটারের মাস হয় 0.4 কেজি, 4 মিটারের মাস হয় 0.4 কেজি, তাহলে 1 মিটারের মাস কত? 0.4 ডিভাইডেড বাই 4। তাহলে 0.6 মিটারের মাস কত? 0.6 মিটারের মাস আসবে 0.4 ইন্টু 0.6 বাই 4, তাহলে আসছে হচ্ছে 0.06। তাহলে যে পোর্শনটা ঝুলছে তার মাস হচ্ছে 0.06 কেজি। তাহলে এম এর জায়গায় লিখতে পারি 0.06। জি এর ভ্যালু কোশ্চেনে বলা আছে 10। আর হাইট, অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেগমেন্ট ছোট ছোট ডিএক্স গুলো আলাদা আলাদা হাইট উঠছে, তাই আমরা এখানটায় ইন্টিগ্রেশন করতে পারি। অথবা আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে আমরা এখানটায় সেন্টার অফ মাসটা ধরে নিতে পারি। আমরা ধরে নিতে পারি যে পুরো মাসটা ঠিক মাঝখানে জিওমেট্রিক সেন্টারে, যেহেতু ইউনিফর্ম রোপ জিওমেট্রিক সেন্টারে আছে, তাহলে পুরোটার লেন্থ যদি 0.6 হয় তাহলে টেবিল থেকে সেন্টার অফ মাস হচ্ছে 0.3 মিটার নিচে। তাহলে কতটা হাইট উপরে উঠতে হবে পুরো জিনিসটাকে? 0.3 মিটার। তাহলে 0.3। ওকে, তাহলে কত চলে আসছে? 0.6 ইন্টু 0.3, দ্যাট ইজ 0.18 জুল। সবকিছু এসআইতে আছে। 0.18 জুল হচ্ছে অপশন ডি। ওকে, দেখেন দেখে নাও। চলে আসছি পরের প্রবলেমটায়। পরের প্রবলেমটা বললো ভেলোসিটি টাইম গ্রাফ ফর আ বডি অফ মাস 10 কেজি ইজ শোন ইন দ্য ফিগার। ইনিশিয়ালি ভেলোসিটি হচ্ছে 50, কিছুক্ষণ পর ভেলোসিটি 0 হয়েছে, দেখতেই পাচ্ছি টাইমের সাথে একটা লিনিয়ার গ্রাফ দেখতে পাচ্ছি, তার মানে রিটার্ডেশন আছে। তাহলে রিটার্ডেশনটা কত বের করা যাক? ফাইনাল ভেলোসিটি 0 হয়েছে, ভি স্কোয়ার, আচ্ছা যেহেতু টাইম দেওয়া আছে তো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটিতে আমরা যেতে পারি। ভি ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে 50 মাইনাস রিটার্ডেশন বের করব, টাইম টি হচ্ছে 10 সেকেন্ড। সো অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রিটার্ডেশন ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো work done on the body in the first 2 seconds. So work done is change in kinetic energy, half mv square minus half mu square, এটা হচ্ছে work done। ওকে, তো 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত হয়েছে এটা আমরা বের করে নিতে পারবো। ভেলোসিটি আফটার 2 সেকেন্ড কত হয়েছে? ইনিশিয়ালি ছিল 50 মাইনাস অ্যাক্সিলারেশন হচ্ছে -5 বা রিটার্ডেশন হচ্ছে 5, 2 সেকেন্ড, ভি ইকুয়াল টু ইউ মাইনাস 80। সো কত আসছে? 40। ভেলোসিটি হচ্ছে 40। তাহলে হাফ মাস হচ্ছে 10 কিলো, তো 10 কেজি দেওয়া আছে, কমন নিতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ফাইনাল ভেলোসিটি হয়েছে 40 আর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 50। তাহলে অবশ্যই এখানটা একটা নেগেটিভ ওয়ার্ক ডান হবে। নেগেটিভ ওয়ার্ক ডান কেন হচ্ছে? কারণ কাইনেটিক এনার্জি কমছে, তাহলে সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে, তার মানে 5। আর এখানটায় 50-এর স্কোয়ার হচ্ছে 2500 আর 40-এর স্কোয়ার হচ্ছে 1600। 2500 মাইনাস 1600 ইজ 900, so with a negative sign, so minus 4500 joule. This is the work done by the system. minus 4500 joule, option C. তো এই প্রবলেমটা দেখো এই বছরই এসছে 2025-এ। তো এমন কিন্তু কিছু কঠিন প্রবলেম দেখছি না। WBJER প্রবলেম এটা প্রিভিয়াস ইয়ারে। তো এই প্রবলেমটায় মেইনলি কি হচ্ছে? ওয়ার্ক ফর এনার্জি লাগছে। এই জায়গাটা তো ক্লাস 9 এর কনসেপ্ট, যে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, সেখান থেকে রিটার্ডেশন বের করা হচ্ছে। রিটার্ডেশনকে
বা যেটাকে মন্দন বলা হয়, মন্দনের ভ্যালুটা বসিয়ে আরেকবার ফাইনাল ভেলোসিটি অর্থাৎ 2 সেকেন্ড পরে ফাইনাল ভেলোসিটি বের করা হচ্ছে। ওকে, এবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, এটা ওয়ার্ক পর এনার্জি। তো যদি আমরা সবকটা কনসেপ্টে সড়গড় হই তাহলে কিন্তু আমরা এই ব্রিজগুলো তৈরি করতে পারবো, এবং তাহলে এর চেয়ে খুব একটা কঠিন প্রবলেম কিন্তু এখনো অবধি আমি দেখলাম না। চলে আসছি পরের প্রবলেমটায়। পরের প্রবলেমটায় একটা গ্রাফ দেওয়া আছে পোটেনশিয়ালের সাথে পজিশনের। তো এখানটায় ইকুইলিব্রিয়াম জানতে চেয়েছে। তো ডিফারেন্সিয়েশন জিরো হয় না, ইকুইলিব্রিয়াম মানে কি, যেখানে ফোর্স জিরো সেখানে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড হয়, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। আর ফোর্স মানে কি, ফোর্স ইন মাইনাস ডিইউ ডিএক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স, সেটা হচ্ছে ফোর্স। তাহলে ডিফারেন্সিয়েশন কখন জিরো হয়, ডিফারেন্সিয়েশন ম্যাক্সিমায় জিরো হয়, অথবা মিনিমায় জিরো হয়। ওকে, তাহলে আমি এখান থেকে তিনটে ইকুইলিব্রিয়াম পজিশন পাচ্ছি, একটা এ, একটা বি, একটা সি। যেখানে এ আর সি হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, যেখানে এনার্জি সবসময় ম্যাক্সিমাম হবে তখন বুঝবে সেই ইকুইলিব্রিয়ামটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে ওই পজিশনে কোনো রকম ইকুইলিব্রিয়ামে আছে, ডিস্টার্ব করে দিলে গন্ডগোল হয়ে যাবে। কিরকম, একটা এরকম উল্টানো বাটি আছে, এর উপরে খুব সাবধানে একটা মার্বেলকে এখানটায় রাখলাম, এটা ইকুইলিব্রিয়ামে আছে, নেট ফোর্স জিরো। ওকে, কিন্তু এই মার্বেলটাকে যদি সামান্য ডিসপ্লেস করি ও কিন্তু আবার আগের জায়গায় ফেরত আসবে না, তাই ইকুইলিব্রিয়াম, কিন্তু এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, তাই ম্যাক্সিমাতে আমরা সবসময় আনস্টেবল ইকুইলিব্রিয়াম পাই। আর এখানেই যদি এরকম বাটিটাকে সোজাভাবে রেখে তার বটমে একটা মার্বেলকে রাখা হয় এবং সামান্য ডিসপ্লেস করা হয়, তাহলেই দেখা যাবে যে ও 2-4 বার অসিলেট করার পর আবার মিন পজিশনে ফেরত চলে আসছে। তাই এইটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি ডিস্টার্বড হইও তাহলে আবার আমি ফেরত চলে আসলাম। এটা হচ্ছে জোর করে পড়তে বসা, বাবা মার ভয়ে, টিচারের ভয়ে পড়তে বসা। ওকে, সুযোগ পেলেই এদিক ওদিক হয়ে যাবে। আর এটা হচ্ছে নিজের থেকে পড়তে বসা, স্টেবল ইকুইলিব্রিয়াম, যদি আমি ডিস্টার্বড হইও আবার আমি ঘুরে ফিরে পড়তেই বসবো। ওকে, সেলফ রিয়ালাইজেশন, আর এটা হচ্ছে ফোর্সড অ্যাক্টিভিটি। ওকে, তো স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এনার্জি কিন্তু মিনিমাম। ওকে, তো এই এনার্জি মিনিমামটা কোথায়, বি তে। তাহলে দুটো আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম পাচ্ছি এ আর সি তে, আর বি তে কি পাচ্ছি আমরা, স্টেবল ইকুইলিব্রিয়াম পাচ্ছি। তাহলে 3 ইকুইলিব্রিয়াম পয়েন্টস, 2 তো নয়, 3 ইকুইলিব্রিয়াম পয়েন্টস, তার মধ্যে 1 স্টেবল 2 আনস্টেবল, অপশন সি। 3 ইকুইলিব্রিয়াম পয়েন্টস, 1 স্টেবল, বি স্টেবল, আর এ আর সি 2 আনস্টেবল। ওকে, চলে আসছি এর পরের প্রবলেমটায়। এর পরের প্রবলেমটা হচ্ছে a train is moving along the track at a constant speed u. A girl on the train throws a ball of mass m straight ahead along the direction of motion of the train with the speed v with respect to herself. Then kinetic energy of the ball as measured by the girl is on the train is half mv square. আর অপশনগুলো দেওয়া আছে, এটা 2023-এ এসছে, দেখেনি প্রবলেমটা। ট্রেন ইজ মুভিং অ্যালং দ্য ট্র্যাক, একটা ট্র্যাকে ট্রেন যাচ্ছে, উইথ স্পিড ইউ। গার্ল অন দ্য ট্রেন থ্রোজ আ বল অফ মাস এম স্ট্রেট আহেড অ্যালং দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য ট্রেন। সামনের দিকে একটা বল ছুড়ে দিল উইথ স্পিড ভি। তাহলে যদি আমি গ্রাউন্ড থেকে দেখি, গ্রাউন্ড থেকে দেখলে বলের স্পিড হচ্ছে ভি প্লাস ইউ, কারণ মেয়েটা যখন বলটাকে ধরে আছে অলরেডি বলের স্পিড হচ্ছে ইউ, এবার আবার ছুটছে, তাহলে ইউ প্লাস ভি। মানে যেরকম স্রোতের দিকে যখন নৌকা চালানো হয়, তো নৌকায় বসে থাকলেই তো আমি স্রোতের ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি, তার সাথে যদি এবার আমি নৌকাটাকে চালাইও তাহলে ইউ প্লাস ভি হবে। ওকে, এসকেলেটরে যখন উপরে উঠি আমার নিজের একটা ভেলোসিটি আছে, এসকেলেটরের একটা নিজের ভেলোসিটি আছে, তো ঠিক একই রকম মুভিং ট্রেনে যদি ওই একই ডিরেকশনে কিছু ছোড়া হয়, গ্রাউন্ড থেকে দেখলে মনে হবে যে
যদি গ্রাউন্ডের রেসপেক্টে ভাবি তাহলে বলের ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ভি, এটা হচ্ছে বলের ভেলোসিটি। বেশ, উইথ রেসপেক্ট, আচ্ছা ডিরেক্ট, এবার বলছে কাইনেটিক এনার্জি অফ দ্য বল অ্যাজ মেজার্ড বাই দ্য গার্ল অন দ্য ট্রেন ইজ mv স্কোয়ার বাই 2। এবার গার্ল নিজেও তো ট্রেনের মধ্যে আছে, তাহলে গার্লের রেসপেক্টে বলের ভেলোসিটি কি? তাহলে বলের ভেলোসিটি মাইনাস গার্লের ভেলোসিটি, গার্লের ভেলোসিটি হচ্ছে ট্রেনের ভেলোসিটি ইউ। এটা হচ্ছে ভেলোসিটি অফ, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য বল উইথ রেসপেক্ট টু গার্ল। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি কি আসবে? কাইনেটিক এনার্জি আসবে হাফ এম ভেলোসিটি স্কোয়ার। কোন ভেলোসিটি? বল, ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু গার্ল। তাহলে সেটা কত হচ্ছে? হাফ এম ইউ ইউ কাটলে ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো অপশন এ ঠিক আছে। অপশন বি, ওয়ার্ক ডান বাই দ্য গার্ল ইন থ্রোয়িং দ্য বল ইজ এম ভি স্কোয়ার বাই 2। অবশ্যই, কারণ এই যে এনার্জিটা পাওয়া যাচ্ছে এই এনার্জিটা কে দিচ্ছে? যখন ট্রেনের মধ্যে ছিল হাফ এম ইউ স্কোয়ার ছিল, এখন এক্সট্রা যে এনার্জিটা পাওয়া যাচ্ছে এই এনার্জিটা কোত্থেকে আসছে? এই এনার্জিটা নিশ্চয়ই গার্ল দিচ্ছে। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করে বলতে পারি বাড়তি যে এনার্জিটা পাওয়া যাচ্ছে সেই এনার্জিটা ইজ প্রোভাইডেড বাই দ্য গার্ল। তাহলে অপশন বি ও কারেক্ট। ওয়ার্ক ডান বাই দ্য ট্রেন ইজ এম ইন্টু ভি ইন্টু ইউ। ওয়ার্ক ডান বাই দ্য ট্রেন ইজ হাফ এম ইউ স্কোয়ার। ওকে, এই ভিটা কোনোভাবেই ট্রেন দিচ্ছে না, কেমন? তাহলে অপশন সি কিন্তু কারেক্ট নয়। The gain in kinetic energy of the balls measured by the person standing by the rail track is mv square by 2। এটাও ঠিক, তার কারণ এখানে গেইন বলা হয়েছে। ওকে, তো যদি দেখি, না এটা একবার চেক করতে হবে, অপশন ডিটা একবার চেক করতে হবে। যদি বাইরে থেকে দেখা হয়, বাইরে থেকে দেখলে বলটার ভেলোসিটি হচ্ছে ভি প্লাস ইউ হোল স্কোয়ার। ওকে, আর আগে কি ছিল? আগে ছিল হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, তাহলে হাফ তো কমন নেওয়া আছে, তাহলে মাইনাস এম ইউ স্কোয়ার। তো দিস ইজ দ্য গেইন ইন কাইনেটিক এনার্জি। তো এখানটায় হাফ এমও বাইরে চলে আসলো, ভি প্লাস ইউ এর হোল স্কোয়ার হবে হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv, আর এখানটায় মাইনাস হবে ইউ স্কোয়ার। তো ইউ স্কোয়ার কাটলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম ভি ইউ, টোটাল গেইন কিন্তু এতটা হচ্ছে। ওকে, তো অপশন ডিও ইনকারেক্ট, এখানে এ আর বি কারেক্ট অপশন। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাও, এবং আর যদি কোনো ইম্প্রোভাইজেশন চাও যে থিওরি আর নিউমেরিক্যাল টপিক ওয়াইজ একসাথে করলে ভালো হয়, তাহলে সেটাও করা যেতে পারে। অথবা আমরা এই ফরম্যাটে যেতে পারি যে একটা ক্লাসে আমরা থিওরিটা খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করলাম, তারপর কিছু প্রবলেম এবং কিছু পিওয়াই কিউ আমরা সলভ করলাম। ওকে, কোনটা তোমাদের জন্য ভালো হয় প্লিজ জানাও। আর সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো এবং প্র্যাকটিস সেট, সময় ধরে প্র্যাকটিস সেট সলভ করো, কারণ অঙ্ক করতে পারাটা খুব বড় ব্যাপার নয়। ওকে, পরীক্ষায় ঠিকঠাক সিলেকশনের জন্য অঙ্ক পারাটাই শেষ কথা নয়, অঙ্ক তো পারতেই হবে, ঠিক সময় পারতে হবে এবং ঠিক অঙ্ক ছাড়তে জানতে হবে। যে অঙ্কটা আমাকে হয়তো 4 মার্কস দেবে কিন্তু আমার থেকে 5 থেকে 7 মিনিট নিয়ে নেবে, সেই অঙ্কটা করার থেকে আমার এমন কিছু এমসিকিউ সিলেক্ট করা উচিত যেটা হয়তো আমাকে ওই 4 মিনিটের মধ্যে 3খানা এমসিকিউ আমি করতে পারবো। তো কোনটা করব, কোনটা অ্যাটেম্প্ট করব, কোনটা লিভ করব, এই সিলেকশনটাও কিন্তু খুব জরুরি। ওকে, সঙ্গে থাকো, শেয়ার করো, আর
কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সবাই ভালো থেকো। টাটা।